জুলাই আগস্টে ব্যাপক ও সংগঠিত মানবাধিকার লঙ্ঘন, সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। শেখ হাসিনা যেখানেই থাকুক বিচার হবেই, স্কাই নিউজকে ডক্টর ইউনূস। সাগরে সয়াবিন তেল ভাসিয়ে রেখে কৃত্রিম সংকট, অনুসন্ধানে নেমেছে একাধিক সংস্থা। 2 ইরানি নাগরিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 2, গুলশানে বাড়ি তছনছে, 3 জন কারাগারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জুলাই বিপ্লবে সংগঠিতভাবে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আর এই গণহত্যার সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জেনেভায় বাংলাদেশের জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক 2024 সালের জুলাই ও আগস্টে বাংলাদেশের সংঘটিত বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় গত 12 ফেব্রুয়ারি জাতিসংঘের প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভলকার তুর্ক বলেন, শেখ হাসিনা আমলে বিশেষ করে জুলাই বিপ্লবে ব্যাপক ও সংগঠিতভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। Of course, human rights mechanisms can play a very important role. I think it's a really historic opportunity for the country to stop the cycle of reprisals that we have seen in the past, to bring the nation together, to engage in trust building and healing. সভায় যোগ দিয়ে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জুলাই আগস্টের সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশে জুলাই আগস্টে রাজনৈতিক সহিংসতা ঘটেছে, তবে সংখ্যালঘুদের তুলনায় মুসলিমদের উপর নির্যাতন বেশি ঘটেছে। They were attacked. There had been some incidents like that. We strongly condemn that. But in most of the cases, those persons belong to Muslim community. সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ অন্তর্বর্তী সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও যোগ দেন। নাইম আহমেদ, 21 টেলিভিশন। আদালতে হাজির হোক বা না হোক, গুম খুন সহ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লির সঙ্গে যোগাযোগ ও আইনি প্রক্রিয়ার কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে গণভ্যুত্থানে নিহতদের বিচার প্রক্রিয়া, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। টার্গেট ব্যক্তিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হাত পা বেঁধে অপহরণের পর গুম, আয়নাঘরে বন্দী করে নির্যাতন। গুম সংক্রান্ত কমিশনের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গেল 15 বছরে 1,500-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব গুম খুনের ঘটনা ঘটত। এখন প্রশ্ন, জড়িত সবাই কি বিচারের মুখোমুখি হবে কিনা? ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এমন প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আদালতে হাজির হোক বা না হোক, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তার সঙ্গে জড়িত সবাই বিচারের মুখোমুখি হবেন। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. It will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her. Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is.
স্পষ্ট করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া। So we'll be already asked India to hand over Hasina to Bangladesh. No official response, but we are waiting for that. Legally, they are required to send her to Bangladesh. I think it's international law will guide that. জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। We are trying. We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow. গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখনও প্রশাসন ব্যবস্থায় অনেকে রয়েছেন, তাদের নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। Everybody was involved in it. Whole government was involved in it. So you cannot distinguish who is really enthusiastically doing it. So we are identifying, we're letting them go through the process. Some will get punished, some will still be under the process, some will still be untraceable. সাক্ষাৎকারে উঠে আসে শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. And so those are issues I'm not very clear about. এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও মতামত জানান প্রধান উপদেষ্টা। We have contacts with them because there's a new inflow of Rohingyas coming to Bangladesh. So we had to deal with their army on the border. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনও হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানি হওয়ার পরও বাজারে মিলছে না সয়াবিন তেল। রোজার আগে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কথা রাখেনি তারা। অভিযোগ উঠেছে দাম বৃদ্ধির পাঁয়তারায় বন্দরে খালাস না করে গভীর সমুদ্রে ভাসিয়ে রাখা হয়েছে তেল। বিষয়টি অনুসন্ধানে নেমেছে সরকারের একাধিক সংস্থা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান মাসে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে 3,89,000 মেট্রিক টন আমদানি হয়েছে। তারপরও বাজারে তেলের দেখা মিলছে না। গত সোমবার বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, দাম বাড়ানোর পাইতারাই বড় 4টি আমদানিকারক বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা হয়তো চাচ্ছে, যারা হচ্ছে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। এনবিআরের তথ্য মতে জানুয়ারি মাসে 1,17,000 টন সয়াবিন তেল আমদানি হয়েছে, যা গত 6 বছরে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ। আর গত 2 সপ্তাহে টিকে গ্রুপ 43,000 টন, মেঘনা গ্রুপ 50,000 টন এবং সিটি গ্রুপ 26,000 টন সয়াবিন তেল আমদানি করেছে। এর বাইরে অন্যান্য কোম্পানি 11,000 টন সয়াবিন তেল আমদানি করেছে। এরপরও ক্রেতারা চাহিদা অনুযায়ী সয়াবিন তেল পাচ্ছেন না। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারকে দেয়া কথা রাখেননি ব্যবসায়ীরা, ফলে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীর সাথে মিটিংয়ের উদ্দেশ্য ছিল যাতে রমজানে মানুষ পণ্যটা সহজে পায়। সেদিন ওনারা প্রকাশ্যে কথা দিয়েছেন যে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এখানে বাজারে সব সয়াবিন তেল অ্যাভেলেবেল থাকবে, কিন্তু বাস্তবে আজ পর্যন্ত এই ক্রাইসিসটা আছে। এটাকে আমরা বলতে পারি ওনারা কথা দিয়ে কথা রাখেননি। এদিকে অভিযোগ উঠেছে, আমদানি করা তেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসিয়ে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন গোডাউনেও বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ রয়েছে। সব মিলিয়ে তেল সংকটের কারণ অনুসন্ধানে 7 সদস্যের কমিটি করেছে ভোক্তা অধিদপ্তর। তাদের যে পুরনো যে ইল্ড প্র্যাকটিসগুলা, সেগুলাতে তারা পরিবর্তিত হয়ে গেছে, এটা মনে করা হলে এটা ভুল হবে। পুরা আমদানির পর্যায় থেকে আমাদের এই বিপণন পর্যন্ত কি কি কারণ জড়িত আছে এবং কি কি স্টেপগুলো আছে, সেখানে কোথায় কোথায় ডিসরাপশন আছে, ওরা যদি প্রতিবেদন দেয়
তখন আমি ওটা দেখে যেটা সঠিক এটা আপনাদেরকে জানাতে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে উল্লেখ করে ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তনেরও তাগিদ দেন তিনি। ব্যবসায়িক সংস্কৃতি এরও আমূল পরিবর্তন দরকার। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বসুন্ধরায় 2 ইরানি নাগরিকের উপর হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশে ঘুরতে আসা ওই দাদা নাতির উপর হামলার সাথে আরও কয়েকজন জড়িত বলে জানা গেছে। সেই সব সন্দেহভাজনদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদিত্য মামুনের রিপোর্ট। গেল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যায় ইরান থেকে বাংলাদেশ ঘুরতে আসা মোহাম্মদ আহমেদ এবং তার নাতি মেহেদি। দালালের খপ্পরে পড়ে এক পর্যায়ে নিজেরাই প্রতারক সন্দেহে গণপিটুনির শিকার হন। পরে পুলিশ ইরানি নাগরিকদের উদ্ধার করলেও খোয়া গেছে তাদের অর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বহনকারী গাড়িও। এ ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করার পর 2 জনকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে আমরা একটা মামলা রুজু করেছি। মামলা রুজুর পরিপ্রেক্ষিতে এই ঘটনার সহিত সংশ্লিষ্ট 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আরও যারা এই মামলার ঘটনার সহিত সংশ্লিষ্ট আছে বা ঘটনার সহিত জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের পাশাপাশি কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ফুটেজ কালেকশন করেছি, আমরা সবকিছু আমাদেরই আসছে। এটা তো আসলে আমাদের তদন্তাধীন বিষয়। চুরি, ছিনতাই ও মব জাস্টিসের মতো ঘটনাগুলোর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ। এটাই সেই গাড়ি যে গাড়িতে ইরানি 2 নাগরিক বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলেন একটি মানি এক্সচেঞ্জের অফিসে এবং সেখানে মানি এক্সচেঞ্জ করতে গিয়ে উন্মুক্ত জনতা তাদেরকে ছিনতাইকারী সন্দেহ করে, তাদেরকে এমনও সন্দেহ করে যে তারা শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন এবং তারপর গাড়িটি ভাঙচুর করে তাদের কাছে থাকা $900 ছিনতাই করে নিয়ে যায়, তাদেরকে আহত করে এবং একই সঙ্গে গাড়িটিও বিপর্যস্ত করে দেয়। সেই গাড়িটি এখন আছে পুলিশের হেফাজতে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ভাটারা, ঢাকা। গাজীপুরের পর এবার রাজধানীর গুলশানে তল্লাশির নামে একটি বাসায় চালানো হয় ভাঙচুর ও লুটপাট। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে বাধাহীনভাবে ছাত্র জনতার নাম ব্যবহার করা দলটি এমন ঘটনার জন্ম দিয়েছে। তবে জড়িত অভিযোগে গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। অজ্ঞাত আরও 15 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপরাধ বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখনই মব জাস্টিসের মতো ঘটনা ঘটে। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের প্রয়াত নেতা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম লোকজন নিয়ে একটি ফ্ল্যাটে অবস্থান করছেন। এমন ধোঁয়া তুলে গুলশানের এই বাসায় হামলে পড়ে 20 থেকে 25 জন। সেখানে তারা নিজেদের ছাত্র জনতা পরিচয় দেয়। অভিযোগ পাওয়া গেছে তারা ওই ফ্ল্যাটে তছনছ আর ভাঙচুরের পর লুটপাটও চালায়। সে সময় ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায় হামলার নেতৃত্বে থাকা শাকিল খন্দকার নিজেকে চালক দলের সভাপতি পরিচয় দেন। এই ঘটনায় গ্রেফতার করা হয় শাকিল খন্দকার, জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদকে। শাকিল খন্দকার আর জুয়েল খন্দকার সম্পর্কে বাবা ছেলে। ওই ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা আছে তাদেরকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যদি কেউ নিজে আইন হাতে তুলে নেয় তবে আমরা সেটা কঠোর দমন করব। ঘটনার দিন দুপুরেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনোভাবেই সহ্য করা হবে না মব জাস্টিস। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। অপরাধ বিশেষজ্ঞ বলছেন নিজের হাতে আইন তুলে নেওয়ার ঘটনা উদ্বেগজনক। কোনো ধরনের গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বাস্তবতা বা পরিস্থিতি যখন ঘটতে থাকে কোনো একটি সমাজে, সেখানে আইন প্রয়োগ করার মতো বাস্তবতা প্রেক্ষাপটগুলো কিন্তু অনুশীলন করা বা চর্চা করা খুব কঠিন বাস্তবতা বা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। দ্রুত এই ধরনের ঘটনার অবসান হওয়া উচিত বলে মনে করেন সবাই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
5 অগস্ট পরবর্তী অচল অবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ। আতঙ্ক কাটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করছেন বাহিনীর সদস্যরা। একই সাথে রাজধানীর ক্ষতিগ্রস্ত থানার স্থাপনাগুলো সংস্কার করার পর সেবায় এসেছে গতি। কর্মকর্তারা বলছেন আবারও ঘুরে দাঁড়িয়েছে পুলিশ। সরেজমিন প্রতিবেদন জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকার মোহাম্মদপুর থানা গণ অভ্যুত্থানের সময়ে আগুনে ও হামলায় বিধ্বস্ত এই থানা ভবনটি পুরোপুরি সংস্কার করা হয়েছে। থানার কাজও চলছে পুরোদমে, সবাই কাজেও যোগ দিয়েছেন। পুলিশ সদস্যরা চালাচ্ছেন নিয়মিত অভিযান। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা 428 জন অপরাধীকে কোর্টে প্রেরণ করছে মোহাম্মদপুর থানা পুলিশ একাই। একইভাবে সংস্কার করা হয়েছে মিরপুর, উত্তরা পূর্ব সহ ঢাকার ক্ষতিগ্রস্ত প্রায় সব থানা ভবন। হয়ে উঠেছে কর্মচঞ্চল। লোকেশন বলেন। জিটির জন্য একটা ফোন হারিয়েছিল, সেটার জন্য আমি এসেছিলাম। তো ওনাদের সার্ভিস আমাকে মুগ্ধ করেছে। আমাদের অবস্থান থেকে তাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছি। সরকারি হিসেবে সে সময় হামলা ও আগুনে নিহত হন পুলিশের 44 জন সদস্য। সারা দেশে 460টি থানা স্থাপনায় আগুন আর ভাঙচুরের ঘটনা ঘটে। এখন প্রায় সবগুলো স্থাপনাই সংস্কারের পর কর্মচঞ্চল। থানা পুলিশের কাজের গতিও আগের থেকে অনেক গুণ বেড়েছে অভিযানের সংখ্যাও। সেবার মান নিয়েও সন্তুষ্টি জানালেন অনেকে। আগে যেরকম আমরা কোনো অভিযোগ করলে ওটা আসলে একটু লেট হইতো, তাকে পাইতাম না। বর্তমানে বলার সাথে সাথে হচ্ছে কেউ না কেউ থাকুক, তারা কাজটা রিঅ্যাকশন করতেছে। একটা ব্যাংকের জিডি করতে ওখানে আমি ফর্ম ফিল আপ করছি, ওখানে আসার পরে বললো যে একটা ডকুমেন্ট লাগবে, ব্যাংকে আসলাম, আমার কাজটা হয়ে গেছে। মিরপুর বিভাগের ডিসির কথা, ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে থানা পুলিশ। এদিকে তেজগাঁও বিভাগের ডিসিও জানালেন পরিস্থিতির উন্নতির কথা। প্রত্যেকটা থানায় ফাংশনাল, দিনের বেলায় চেকপোস্ট হয়, রাতের বেলায় আমাদের চেকপোস্টগুলো হয়, আমাদের অভিযানগুলো চলতে থাকে, নিয়মিত মামলার আসামি আমরা গ্রেপ্তার করি। এছাড়া আমাদের ওয়ারেন্ট তামিল করা হয়। আগে টহল টিম একটু কম ছিল, সেটি বাড়ানো হয়েছে। ফুড পেট্রোল কম ছিল, সেটি বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেমন রয়েছে তার চেয়ে আরও বেটার হবে। চুরি, ডাকাতি আর ছিনতাই রোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে এখন। নাগরিকরা অবশ্য এ নিয়ে ক্ষুব্ধ হলেও পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে আশা তাদের। সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই, পুলিশের অনেকটা চেঞ্জ। ডিএমপি বলছে দ্রুত সময়ের মধ্যে যেসব সংকট আছে তা কেটে যাবে, আরও গতি বাড়বে পুলিশের কাজে। সেজন্য সাধারণ মানুষের সহযোগিতা দরকার। স্থাপনাগুলোতে থেকে পুলিশ যে তাদের নিয়মিত কার্যক্রম, প্রাত্যহিক কার্যক্রম, সেটা চালিয়ে যাচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নতুন কর আরোপের জায়গা তৈরি করতে হবে ব্যবসায়ীদের প্রতি এনবিআর। আবারও রাতের 21 সংবাদে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে খাদ্য সহায়তা অর্ধেক কমিয়ে দিচ্ছে জাতিসংঘ। আগামী এপ্রিলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য রেশনে খরচ মাথাপিছু $12.5 থেকে কমিয়ে $6 করবে জাতিসংঘ। শরণার্থী শিবিরের তত্ত্বাবধানকারী বাংলাদেশের শীর্ষ কর্মকর্তার কাছে মাথাপিছু রেশন কমানোর বিষয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে 10 লাখেরও বেশি রোহিঙ্গা আছে। চিঠিতে জাতিসংঘ জানায়, নতুন দাতা না পাওয়ায় রেশনের খরচ কমিয়ে আনতে হচ্ছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা বন্ধের প্রভাবে এমনটা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন কর আরোপের জায়গা তৈরিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বলেছেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হলে করের অনেক সুবিধাই বাতিল করতে হবে। তানজিলা তাসনিমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট নিয়ে ব্যবসায়ীদের মতামত জানতেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের এই মতবিনিময় সভায় ক্রেডিট কার্ড, অফশোর ব্যাংকিং, বীমা ব্যবসা, আমদানি রপ্তানি সহ বেশ কিছু খাতে কর ছাড়ের সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ীরা। আইওটি বেস বা আপনার ইন্টেলেকচুয়াল যে প্রোডাক্টগুলো আমরা বাজারে কি করব, ছাড়বো, সেটার জন্য তো আমাকে
ফ্যাসিলিটি দিতে হবে। আমি ওই স্পেয়ার পার্টস এই দেশেই বানাবো, ওটার জন্য কাঁচামাল আনতেছি, এই দুটো শুল্কায়নের মধ্যে একটা ব্যবধান থাকা উচিত। এনবিআর চেয়ারম্যান বলেন, শুধু কর ছাড় চাইলেই মধ্যমায়ের দেশ থেকে উন্নীত হওয়া সম্ভব হবে না। আমরা মনে করি যে ব্যবসা শুরু করলেই বুঝি তার ব্যবসা হয়। এটা গাছের চারা রোপণের মতো, 10টা গাছের চারা রুপলে ধরেন একটা সাকসেসফুল হয়। এরকম বিজনেসের ক্ষেত্রেও আরডিসিতে রেজিস্ট্রেশন নিয়েছে কিন্তু ব্যবসা শুরু করতে পারেনি। আগামী বাজেটে কিছু খাতে বিদ্যমান কর সুবিধা বাতিল সহ আহরণ বাড়ানো হবে বলেও জানান তিনি। সেই ডিসকাশন কিভাবে অ্যাপ্লাই হবে তার জন্য আলাদা রুল করে দিতে হবে, যে এই ক্ষেত্রে এই ডিসিশন, এই ক্ষেত্রে এই ডিসিশন। তাতে হবে কি মানে আমাদের বিল লেভেলের এই যথেচ্ছ ব্যাপার কমে যাবে। এনবিআর চেয়ারম্যান জানান, গেল ফেব্রুয়ারি মাসে 28,000 নতুন ভ্যাট নিবন্ধন করা হয়েছে। যেগুলো যৌক্তিক মনে হয় সেগুলোকে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্য সংবাদ। দেশব্যাপী চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 2022। এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে মিলিনিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির। ভদ্রাসন আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে রাসেল ফকিরের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্র অভিনেতা আমিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রোজিউল্লাহ খান। ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। চলতি বছরের 20 ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাচ্ছেন ক্রেতারা। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই আগস্টে ব্যাপক ও সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। শেখ হাসিনা যেখানেই থাকুক বিচার হবেই, স্কাই নিউজকে ডক্টর ইউনূস। সাগরে সয়াবিন তেল ভাসিয়ে রেখে কৃত্রিম সংকট, অনুসন্ধানে নেমেছে একাধিক সংস্থা। 2 ইরানি নাগরিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 2, গুলশানে বাড়ি তছনছে 3 জন কারাগারে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায়। দেখা আমন্ত্রণ রইল 21-এর সাথে।